এডুকেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত তৃতীয় অধ্যায় 11 নম্বর পদ্ধতি করব, যাকে আমরা বলি ব্রহ্মগুপ্তের উপপাদ্য। তোমরা বুঝে গিয়েছো উপপাদ্যটি কত বেশি ইম্পর্টেন্ট আর এই উপপাদ্যটি আমাদের কত সমস্যা করে। আমার কাছে অনেকেই বলেছে এই উপপাদ্যটি সমাধান করে দেওয়ার জন্য। আমাদের বইতে এটা অনেক শর্টকাট করে দেওয়া আছে, তাই আমি চেষ্টা করব আজকে তোমাদের ডিটেইলসে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। এর জন্য আমার সাথে সাথে তোমাদের খাতা কলম নিয়ে বসে যেতে হবে এবং সম্পূর্ণ ভিডিও লেকচারটি তুলে নিতে হবে। তাহলে চলো আমরা আজকে শুরু করি। এর আগে আমার চ্যানেলে যদি এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে ফেলো। তাহলে চলো আমরা প্রথমে দেখব সাধারণ নির্বাচন। দেখো, সাধারণ নির্বাচনটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত, মানে বৃত্তের ভিতরে কোন একটা চতুর্ভুজ, কোন চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয় তবে তাদের ছেদবিন্দু হতে কোন বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করে। দেখো, আমরা এখন অনেক কিছু বুঝতেছি না। এই হায়ার ম্যাথের উপপাদ্যগুলো এমনই, কোশ্চেন পড়ে অনেকটা কঠিন লাগে। দেখো, আমি তোমার চিত্রের মাধ্যমে সহজে বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করো একটু, কি বলেছে, একটা বৃত্তে অন্তর্লিখিত। এর মানে কি? বৃত্তে অন্তর্লিখিত মানে হচ্ছে বৃত্তের ভিতরে। তাহলে আমি ফার্স্ট এটা কি আঁকবো? বৃত্ত আঁকবো। একটু লক্ষ্য করো, আমি প্রথমে একটা বৃত্ত আঁকলাম। বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, অন্তর্লিখিত মানে কি? ভিতরে। এখন আমি একটা চতুর্ভুজ আঁকলাম। তুমি তোমার ইচ্ছা মতো চতুর্ভুজ আঁকতে পারবে। আমি চতুর্ভুজের নাম দিলাম এ বি সি ডি। তাহলে বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, আমরা জানি একটি চতুর্ভুজের দুইটি কর্ণ হয়। তাহলে কি দেখো, কর্ণ দুটি কি হবে? একটা কর্ণ হবে এখানে এসি, আর একটি কর্ণ কি হবে? বিডি। এই যে দুইটা কর্ণ, এরা পরস্পরের কি হবে? লম্ব। ওকে, এখন বলেছে কি, এই দুইটা কর্ণ দেখো কোন বিন্দুতে ছেদ হয়েছে? এই বিন্দুতে। আমি এই বিন্দুর নাম দিলাম কি? এম। ধরো তাদের ছেদবিন্দু হতে কোন বাহুর উপর অঙ্কিত লম্ব। এখন এইটা ছেদবিন্দু না? এখন এই ছেদবিন্দু থেকে দেখো তো এখানে দুইটা বাহু আছে, এই একটা বাহু আর এই একটা বাহু। আমি দুই বাহুর ভিতরে যে কোনো একটা বাহুর উপর একটা লম্ব আঁকবো। আমি ধরো এইখান থেকে একটা এম থেকে এই বিসি, এম থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকলাম। এই ধরো আমার সেই লম্ব, যাকে আমরা কি দিলাম? ই। তাই না? এখন লক্ষ্য করো একটু, এই যে ইএম পেয়েছি না, এই ইএম কে যদি আমি পিছনে বর্ধিত করি, আমি পিছন দিকে যদি টানি, তাহলে দেখো কি আসে আমার? তাহলে আসে এমন, তাই না? দেখো আমার কি আসে, তাহলে পিছনে বর্ধিত করলে এমন আসে। দেখো তো, এই যে আমি যে পিছনে টানছি রেখাটা, এডি কে এই বিন্দুতে ছেদ করেছে না, যাকে আমরা ধরলাম এফ। এখন লক্ষ্য করো, এই যে এখানে যে এ বিন্দু ছেদ হয়েছে, এর ফলে কি হয়েছে? এডিটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, মানে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটাই বলেছে, দেখো, ছেদবিন্দু হতে কোন বাহুর উপর অঙ্কিত লম্ব, এই অঙ্কিত লম্বটা বিপরীত বাহুকে, এর বিপরীত বাহু কোনটা? এডি। এডি কে দেখো দুই ভাগে ভাগ করে। এই হচ্ছে আমাদের চিত্র। চিত্রের মাধ্যমে আশা করি সাধারণ নির্বাচনটা তোমাদের বুঝাতে পেরেছি। এখন কি করতে হবে আমাদের? এই চিত্রের মাধ্যমে বিশেষ নির্বাচনটা লিখতে হবে। তাহলে চলো বিশেষ নির্বাচন লিখে ফেলি। আমাদের বিশেষ নির্বাচন হচ্ছে, বিশেষ নির্বাচন কি লিখবো? মনে করি দেখো বৃত্তে অন্তর্লিখিত, তাই না? মনে করি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা কি? এ বি সি ডি। দেখো, এ বি সি ডি চতুর্ভুজ, অন্তর্লিখিত এ বি সি ডি চতুর্ভুজের, খেয়াল করো, কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তাহলে কর্ণ দুটি কি? এসি আর বিডি। কর্ণ চতুর্ভুজের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর
দেখো তো কোন বিন্দু ছেদ করেছে, এম বিন্দুতে ছেদ করেছে, এম বিন্দুতে ছেদ করেছে। মনে রাখতে হবে এখানে এসি ও বিডি কিন্তু পরস্পর লম্ব। ওকে, এসি ও বিডি পরস্পর লম্ব যা পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। ওকে, এখন লক্ষ্য করো একটু, এই যে ছেদ করেছে তারপরে কি হয়েছে, যে কোনো বাহুর উপর একটা লম্ব এঁকেছি আমরা, তারপরে কি করব আমরা, এম বিন্দু থেকে একটা বাহু কি নিয়েছিলাম আমরা, বিসি। এম বিন্দু থেকে বিসি এর উপর কি করব, দেখো বিসি এর উপর এম ই লম্ব এঁকেছি আমরা, তাই না, বিসি এর উপর এম ই লম্ব আঁকি। ওকে, এখন লম্ব থেকে ফেললাম, এখন আমরা কি করেছি, এই যে ইএম মানে বা এমই একে আমরা পিছনের দিকে টেনে ধরেছি, মানে বিপরীত দিকে নিয়ে এসেছি। তাহলে দেখো এটা কি হয়েছে, এম এফ, যা এডিকে এই বিন্দুতে ছেদ করে। এখন কি লিখবো, ই এম কে বিপরীত দিকে বর্ধিত করলে তা এডিকে কোন বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করে, এফ বিন্দুতে ছেদ করে। এখন দেখো এফ বিন্দু ছেদ করার ফলে আমার কি হয়েছে, এই যে এখানে এফ যতটুকু এফ ডি ততটুকু, মানে সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন এখানে প্রমাণ করতে হবে এটাই যে, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এই এফ যতটুকু এফ ডি ততটুকু, মানে এ এফ ইজ ইকুয়াল টু এফ ডি। ওকে, আমাদের এই এফ সমান সমান যে এফ ডি এটাই প্রমাণে দেখাতে হবে। এই হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন, চিত্র এবং বিশেষ নির্বাচন। আশা করি খাতায় তোমরা তুলে নিয়েছো। এখন আমরা প্রমাণে চলে যাব, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা বেশিরভাগই বুঝো না। তাহলে চলো আমরা এখন প্রমাণে চলে যাই। দেখো আমরা এখন প্রমাণ করব, তার আগে লিখে নিয়েছি আমাদের কি প্রমাণ করার আগে বলেছিলাম, এ এফ ইজ ইকুয়াল টু এফডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো খুব ভেঙে সহজে বোঝানোর ট্রাই করব। প্রথমে আমাদের যা লাগবে, দেখো আমরা প্রথমে কি করব, প্রমাণ। ধর 1 নাম্বার দিলাম আমি, প্রথম যে ধাপটা আমি করব, আমরা জানি যে আমরা জেনারেল ম্যাথ পড়েছি, বা আমরা আগে থেকে যদি না জেনে থাকি তাহলে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো বৃত্তের একটা চাপের উপরে দুইটি কোণ আঁকা হয় এবং সেই দুইটা কোণ যদি বৃত্তের পরিধিকে স্পর্শ করে, তাহলে সেই কোণদ্বয় পরস্পর সমান। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কি বলেছি, এই সম্পূর্ণ একটা বৃত্তের একটা চাপ আমি সিডি নিলাম, ধরো সিডি একটা চাপ, এই সম্পূর্ণ বৃত্তে এটা কিছু পরিধি একটা, এর ভিতরে চাপ নিলাম কি সিডি। এই যে সিডি চাপ, এই সিডি চাপের উপরে আমি দুইটা কোণ নিব। খেয়াল করো কোণ দুইটা কি নিব, সিডি চাপের উপরে ধরো এই একটা কোণ নিলাম, সি এর দেখো এই সিডি চাপের উপরে এইখান থেকে আমি এই একটা কোণ নিলাম, এটা কি কোণ, এই যে বি কোণ নিলাম। আবার এইখান থেকে এইখানে একটা কোণ নিলাম, এই কোণ নিলাম। দেখো তাহলে সিডি চাপের উপরে দণ্ডায়মান একটা বি কোণ আর একটা এ কোণ, এই দুইটা কোণই কি সম্পূর্ণ বৃত্তের পরিধিকে স্পর্শ করেছে না, দেখো তো এই বৃত্তের পরিধিটাকে স্পর্শ করেছে না। ওকে, এর জন্য একে বলা হয় বৃত্তস্থ কোণ। ওকে, যদি কোন কোণ, এই কোণটা যদি কোন বৃত্তের পরিধিকে স্পর্শ করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে কি দেখলাম আমরা, একটা চাপের উপর দণ্ডায়মান এই দুইটি কোণ যেহেতু বৃত্তের পরিধিকে স্পর্শ করেছে, তাই আমি এটা কি বলবো, বৃত্তস্থ কোণ। এবং এই বৃত্তস্থ কোণদ্বয় সমান। কেন সমান, কারণ এটা একই চাপের উপর অবস্থিত। জাস্ট এই দেখো এই সিডি চাপের উপরেই দাঁড়ায় আছে এই দুইটা কোণ। তাহলে আমি লেখাটা কি লিখবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। লিখবো যে, দেখো
সিডি চাপের উপর, সিডি চাপের উপর দণ্ডায়মান। দেখো এই সিডি চাপের উপর এই দুইটা কোণ দণ্ডায়মান দাঁড়ায় আছে। দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন? কারণ এরা বৃত্তের পরিধিকে স্পর্শ করেছে। দেখো বৃত্তস্থ কোণ কি কি? একটা হচ্ছে সি বি ডি কোণ, ওকে, আরটা কি এ সি এ ডি কোণ। একটা কি কোণ? বৃত্তস্থ কোণ কি? সি বি ডি কোণ, আরেকটা হচ্ছে সি এ ডি কোণ। এরা কি পরস্পর সমান? ওকে, আশা করি বুঝতে পেরেছো। কারণ একটা চাপের উপরে বৃত্তস্থ দুইটা কোণ পরস্পর সমান হয়। আমাদের দেখো এখন এই যে আমরা বৃত্তস্থ কোণ সমান পেয়েছি, একটু লক্ষ্য করো। আমরা যদি এইখান থেকে এইটুকু মুছে দিই, মনোযোগ দিয়ে খেয়াল করো একটু, আমরা এটা মুছে দিলাম, তাহলে এখন এখানে কোণটার নাম কি হয়ে গেল? ই বি এম কোণ। দেখো তো এখানে সি দেওয়ার পরেও যে কোণটা ছিল, এখন সি কেটে দেওয়ার পরেও কিন্তু সেই কোণটাই রয়েছে। কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসে নাই, কোণের পরিমাপ সেমই। তো আমি কি করব এখন এই প্রমাণের ক্ষেত্রে ই বি এম লিখবো। দেখো তো সি বি ডি এর সমান কি? ই বি ডি। জাস্ট আমরা সিটা, এই সি রেখাটা মুছে দিয়েছি। কি লিখবো এখানে? সুতরাং ই বি এম কোণ। ওকে, এখানে আমরা সেম কাজই করব। এখান থেকে আমরা দেখো এইটুকু মুছে দিলাম। দেখো তো কি পাইলাম এখানে? এম এ এফ। দেখো তো এইটুকু মুছে দেওয়ার পরেও কিন্তু এই কোণের কোনো চেঞ্জ আসছে? কোনো চেঞ্জ আসে নাই। আমরা এখানে তাহলে কি লিখতে পারি? এম এ এফ কোণ। ওকে, আমরা প্রমাণের ক্ষেত্রে জাস্ট এই কাজটুকু করলাম। ওকে, দেখো আমি আবার এখন চিত্রটা ঠিক করে ফেলছি। আমাদের প্রথম ধাপ মোটামুটি শেষ। এখন একটু লক্ষ্য করো, আমাদের এখন পূরক কোণ লাগবে। আমাদের এখন পূরক কোণের সহায়তা লাগবে। তাহলে খেয়াল করো পূরক কোণটা কাকে বলে? পূরক কোণটা হচ্ছে, ধরো একটা ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত? ধরো এই একটা ত্রিভুজ এ বি সি। দেখো এ বি সি একটা ত্রিভুজ, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই বি কোণ এবং সি কোণ, বি আর সি, এই দুইটা কোণ মিলিয়ে কত হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে। তাহলে ধরো আমি এখানে 60 ডিগ্রি নিলাম, এটা 30 ডিগ্রি নিলাম। এই যে বি কোণ এবং সি কোণ, এরা হচ্ছে একে অপরের পূরক কোণ। তার মানে দুইটি কোণ মিলিয়ে যদি আমরা 90 ডিগ্রি করতে যাই, সেই দুইটি কোণ একে অপরের পূরক কোণ। এখন লক্ষ্য করো এখানে এই যে ই কোণটা, এই ই কোণটা কি? 90 ডিগ্রি। তাহলে আমি কি বলতে পারি? এই বি কোণ আর এখানে এম কোণ এর একে অপরের পূরক কোণ। কারণ এই তিনটা, এই জাস্ট এই ত্রিভুজের ক্ষেত্রে ই বি এম, এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য, এটা যদি 90 ডিগ্রি হয়, এখানে ই বি এম কোণ আবার বি এম ই কোণ, এরা কি পরস্পরের পূরক কোণ। তার কারণ হচ্ছে কি এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে আমি কি লিখতে পারি? মনোযোগ দিয়ে খেয়াল করো একটু। আমরা লিখতে পারি বি এম ই কোণ। খেয়াল করো, বি এম ই কোণের পূরক কোণ। পূরক কোণ দেখো বি এম ই এর পূরক কোণ কি হবে? ই বি এম কোণ। ই বি এম কোণ। ওকে, এখন একটু আবার লক্ষ্য করো, আমরা এখানে কি লিখেছি? বি এম ই কোণ, তাই না? এই যে এইটুকু। তাহলে লক্ষ্য করো একটু, এই পুরোটুকু কিন্তু 90 ডিগ্রি আবার, তাই না? দেখো তো আমরা এই পুরোটুকুর মান কত ডিগ্রি? আবার 90 ডিগ্রি, তাই না? এই পুরোটুকু মানে 90। তাহলে আমি কি বলতে পারি? এই যে এইটুকু আর এইটুকু এর একে অপরের পূরক কোণ। তাহলে আমি কি লিখতে পারি? এখানে দেখো তো বি এম ই এর পূরক কোণ। দেখো বি এম ই এর পূরক কোণ আমরা কি বলতে পারি? ই এম সি। ই এম সি কোণ। ওকে, বি এম ই এইটুকুর পূরক কোণ কোনটা হবে? ই এম সি, কারণ এই দুটো যোগ করলেও 90 ডিগ্রি হবে। এখন একটু দেখো বি এম ই এর পূরক কোণ ই বি এম, আবার বি এম ই কোণের পূরক কোণ ই এম সি কোণ। দেখো তো বি এম ই কোণের দুইটা পূরক কোণ পেলাম না আমরা? যেহেতু বি এম ই কোণের দুইটা পূরক কোণ, তার মানে আমি কি বলতে পারি? এই দুইটা সমান, কারণ এই দুইটাই হচ্ছে কার পূরক কোণ? বি এম ই এর পূরক কোণ।
তাহলে আমি কি লিখতে পারি, সুতরাং ই বি এম কোণ ইজ ইকুয়াল টু ই এম সি কোণ। ওকে, আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট চলে গেল। এখন লক্ষ্য করো আমরা কি করব, একটু দেখো। আমরা এখানে এই যে উপরে ইবিএম সমান সমান কি পেয়েছিলাম, এমএফ পেয়েছিলাম না। জাস্ট এই মানটা দেখো, এখানে ইবিএম আছে না, এই ইবিএম এর জায়গায় আমরা এমএফ টা বসাই দিব। লক্ষ্য করো, সুতরাং কি বসাবো এখানে আমরা, এম এ এফ ইজ ইকুয়াল টু ই এম সি। এখন দেখো একটু, এই যে ই এম সি, দেখো তো একটু, আমি এই সবগুলা কোণ এখন মুছে দিলাম, শুধু আমি রাখলাম কি, একটু দেখো ইএমসি, ইএমসি এই কোণটা, ইএমসি কোণ আর এই যে এই কোণটা, এরা পরস্পরের কি বিপরীত কোণ। এই যে এইটা বিপরীত কোণ কোনটা, এইটা, এই জন্য কি বলে, এরা পরস্পরের বিপরীত কোণ। তাহলে খেয়াল করো, ইএমসি কোণের বিপরীত কোণ কোনটা, এএমএফ কোণ। আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাহলে এখানে ইএমসি এর বিপরীত কোণ কোনটা, এএমএফ কোণ। তাহলে আমরা ইএমসি এর বদলে কি লিখতে পারি, এএমএফ কোণ। তাহলে কি লিখবো আমরা, সুতরাং এম এ এফ কোণ ইজ ইকুয়াল টু কি লিখবো, এ এম এফ কোণ, এ এম এফ কোণ। সাইড ডট কি লিখবো, পরস্পর বিপরীত কোণ। ওকে, এখন একটু লক্ষ্য করো, এম এ এফ কোণ সমান সমান কি, এ এম এফ কোণ। দেখো এম এ এফ কোণ সমান সমান কি, এ এম এফ কোণ। একটা ত্রিভুজ, এই সব ত্রিভুজ বা জাস্ট এইটুকু খেয়াল করো, দেখো এম এ এফ কোণ মানে এ কোণ, আরেকটা কি এ এম এফ কোণ, এ এম এফ কোণ। দেখো এই দুইটা কোণ আমরা পেয়েছি, তাই না, এই দুইটা কোণ সমান পেয়েছি। যে ত্রিভুজে দুইটি কোণ সমান তাকে আমরা কি বলি, দেখো যে ত্রিভুজে দুইটি কোণ সমান সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে এখানে কি হবে, এর দুইটি বাহু সমান হবে। তাহলে লক্ষ্য করো, এর দুইটি বাহু সমান কোনটা কোনটা, দেখো এর দুই বাহু সমান হবে। এখন আমরা কি লিখব, ত্রিভুজ এ এম এফ এ, ত্রিভুজ এ এম এফ এ। যেহেতু আমরা এখানে এই দুইটা কোণ সমান পেয়েছি, আমরা কি বলতে পারি, লক্ষ্য করো এইখানে এই এফ, দেখো এ এফ আর এখানে এফ এম সমান, এই জন্য এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এর দুইটা কোণ সমান পেয়েছি আমরা। তাই আমরা কি লিখতে পারি, এ এফ সমান সমান এফ এম। ওকে, দেখো এই দুইটা বাহু সমান পেয়েছি। ওকে, এখন এই হচ্ছে আমাদের একটা পার্ট। তোমাদের বইতে এইটুকু দেওয়ার পরে লেখা আছে অনুরূপ ভাবে, ওইটার প্রমাণ করে দেওয়া নাই। আমি তোমাদের ওইটুকু প্রমাণ করে এখন দেখাবো কিভাবে হচ্ছে প্রমাণটা হয়েছে। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। দেখো আমি চিত্রটি আবার আঁকি। লক্ষ্য করো, আমরা এর আগেরটুকু কিভাবে প্রমাণ করেছিলাম, সিডি চাপের উপরে, তাই। এখন আমাদের কি করতে হবে, আমাদের চাপ চেঞ্জ করতে হবে। এখন আমরা করব হচ্ছে এবি চাপের উপরে। কোন চাপের উপরে, এবি চাপের উপরে। একটু লক্ষ্য করে দেখো, এবি চাপের উপরেও কিন্তু দণ্ডায়মান দুইটি কোণ আছে। দেখো একটা হচ্ছে এ ডি বি কোণ, দেখো তো এই এবি চাপের উপরে দণ্ডায়মান কি আছে, এ ডি বি কোণ। আর একটা কি আছে, এসি বি কোণ। লক্ষ্য করো, এবি চাপের উপরে দণ্ডায়মান দুইটা কোণ হচ্ছে এ ডি বি কোণ আর একটা হচ্ছে এসি বি কোণ। আমরা কি পড়েছিলাম, একই চাপের উপরে দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ পরস্পর সমান। দেখো এই দুইটা কোণ বৃত্তের পরিধিকে স্পর্শ করেছে, তাই কি হবে, এই দুইটা কোণ কি হবে, সমান হবে। তাই এখন আমরা লিখব আবার, একটু লক্ষ্য করো, এখন চাপ নিব কি এবি। দেখো এবি
চাপের উপর এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে পরস্পর যেহেতু সমান আমি কি লিখতে পারি এ ডি বি কোণ কি হবে এ ডি বি কোণ আর একটা কি এসি বি কোণ এরা কি পরস্পর সমান কারণ দুইটাই কি বৃত্তস্থ কোণ এই সূত্র ভালোভাবে মনে রাখবা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান ওকে এখন একটু লক্ষ্য করো সুতরাং এডিবি দেখো তো এডিবি এমন আছে তো আমি যদি এই উপরেরটুকু মুছে দেই দেখো একটু আমি কি করলাম এখন এডিবি ছিল তো আমি মুছে দিলাম এইটুকু ঠিক আছে দেখো তো এডিবি যেই কথা এফডিএম একই কথা না কোণের কোনো চেঞ্জ হবে কোণের কোনো চেঞ্জ হচ্ছে না দেখো এডিবি যা ছিল এফডিএম ও ঠিক তাই আছে তাই আমি এডিবি এর বদলে কি লিখতে পারি এফডিএম কোণ ওকে এখন দেখো এখানে কি আছে এসিবি দেখো এসিবি তাহলে এসিবি এর বদলে আমি যদি এখানে এমসিই লিখি কোণের কোনো চেঞ্জ আসে দেখো তো এখান থেকে আমি এইটুকু বাদ দিয়ে দিলাম এখান থেকে আমি এইটুকু বাদ দিয়ে দিলাম সেই এমসিই কোণ লিখলেও সি কোণ আবার এসিবি কোণ লিখলেও সি কোণ তাহলে আমি কি লিখতে পারি এখানে এমসিই কোণ ওকে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব ছাপাশি পূরক কোণে একটু লক্ষ্য করো পূরক কোণ কাকে বলে বলেছিলাম দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে এর একে অপরের কি পূরক কোণ এখন আমরা যে পূরক কোণ নেব একটু লক্ষ্য করো এখন আমরা এই পূরক কোণটা নেব হচ্ছে ধরো এই যে এখানে একটু লক্ষ্য করো ইএমসি কোণ দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি তাইলে এই কোণ আর এই কোণ এর একে অপরের পূরক কোণ তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো তো ইএমসি কোণ কি লিখতে পারি ইএমসি কোণ দেখো ইএমসি কোণের পূরক কোণ দেখো তো ইএমসি কোণের পূরক কোণ কি হবে ইসিএম কোণ হবে দেখো তো এই কোণের পূরক কোণ কোনটা হবে এই কোণটা তাহলে কি হবে ইসিএম কোণ ওকে এখন আবার লক্ষ্য করো ইএমসি কোণ তাই না তাহলে এই পুরোটা তো 90 ডিগ্রি তাই না তাইলে আমি এখানে বলতে পারি না যে ইএমসি কোণের পূরক কোণ দেখো এই কোণটা পূরক কোণ এইটা কি বলতে পারি ইএমবি কোণ এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি যেহেতু ইএমসি এর পূরক কোণ কোনটা হবে তাহলে ইএমবি কোণ তাহলে আবার কি লিখবো আমরা ইএমসি এর পূরক কোণ কি বলবো ইএমবি কোণ দেখো তো ইএমসি কোণের পূরক কোণ ইসিএম আবার ইএমসি কোণের পূরক কোণ কে ইএমবি কোণ এই দুইটা কোণই হচ্ছে ইএমসি এর পূরক কোণ তার মানে কি এরা পরস্পর সমান তাহলে আমি কি লিখতে পারি সুতরাং ইসিএম কোণ = ইএমবি কোণ ওকে এখন একটু লক্ষ্য করো আমরা আবার চলে যাব কোথায় এই যে উপরে খেয়াল করো ইসিএম আছে না এটাকে আমরা এমসিই লিখতে পারি একই কথা এমসিই লিখতে পারি একটু লক্ষ্য করো তাহলে এই যে এমসি আছে এমসিই কোণের সমান কে এফডিএম আমরা এখানে কি লিখব এফডিএম ওকে আর এখানে কি আছে ইএমবি লক্ষ্য করো একটু এফডিএম কোণ = দেখো একটু ইএমবি কোণ দেখো তো এই যে ইএমবি কোণ এই যে এই কোণটা লক্ষ্য করো মনোযোগ দিয়ে এই যে এই কোণটা ইএমবি কোণ এই কোণটা বিপরীত কোণ কোনটা এই কোণটা না দেখো এই কোণটা বিপরীত কোণ এটা তার মানে কি এর বিপরীত কোণ তাই না তাই ইএমবি কোণের বিপরীত কোণ কোনটা হবে এফএমডি কি লিখব আমরা এখানে তাহলে এফএমডি কারণ কি বিপরীত কোণ সবসময় কি হয় পরস্পর সমান হয় তাই এই
এই কোণের EMB কোণের সমান কি হবে FMD কোণ। সাইড নোট কি লিখবা তোমরা পরস্পর বিপরীত কোণ। ওকে, এখন একটু লক্ষ্য করো এই যে FDM কোণ সমান সমান FMD কোণ। দেখো FDM কোণ সমান সমান কি FMD কোণ। আবার আমরা এই একটা ত্রিভুজ পেয়েছি না, দেখো তো এই একটা ত্রিভুজের ভিতরে আবার দুইটা কোণ সমান পেয়েছি না। এখন আমার ত্রিভুজ কোণটা, এখন দেখো ত্রিভুজ কোণটা পেয়েছি FMD ত্রিভুজ, FMD ত্রিভুজে লক্ষ্য করো FMD ত্রিভুজে আমরা এই দুইটা কোণ সমান পেয়েছি। যেহেতু এই দুইটা কোণ সমান পেয়েছি, ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এই যে এখানে FD আছে, একটু লক্ষ্য করো ভালো করে, এখানে কি আছে FD আর এখানে কি আছে FM, তাই না? FD আর FM, তাহলে এখানে সমান কি হবে, এখানে FD আর এখানে কি আছে FM, এরা পরস্পর সমান। কি হবে FD = FM। দেখো কিভাবে সমান হইছে, কারণ দেখো আমার এইখানে কোণ দুইটা কিন্তু এটা সমান, তাই না? তার এর জন্য এই বাহুটা সমান হবে, এই বাহুটা সমান হবে। দেখো এই দুইটা থেকে কিন্তু এই বাহুটা বড়, এর জন্য কি এই দুইটা বাহু সমান। কি পেয়েছি আমরা FD = FM। একটু লক্ষ্য করো, এখন আমি যে পার্টটি মুছে ফেলেছি সেই পার্টটিতে আমরা পেয়েছিলাম কি AF = FM, এই কথাটি পেয়েছিলাম, তাই না? এই AF = FM পেয়েছিলাম এর আগের অংশে। তাহলে খেয়াল করো এখানে কি পেয়েছি FD = কি FM। তাহলে দেখো তো এখানে FM এর মান কি পেয়েছি AF, তাহলে আমি এখানে কি লিখতে পারি FD = AF, কারণ কি FM = কি AF, FM এর জায়গায় আমি AF বসিয়ে দিয়েছি। তাহলে আমরা কি পেয়ে গেলাম AF = FD। এটাই হচ্ছে আমাদের কি প্রমাণিত, আমাদের এটাই প্রমাণ করতে বলেছে। এই অংশটা তোমাদের বইতে দেয়া নাই, জাস্ট অনুরূপ ভাবে করে দেওয়া হয়েছে। আশা করি এটা করে দেওয়ার পরে তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে, এবং বাসায় যদি তোমরা কয়েকবার প্র্যাকটিস করো এটা, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। যদি এর পরে কোনো সমস্যা থাকে এখানে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।